বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী উন্নয়নের নামে চলছে দলীয়করণ জামায়াত। চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের 5 শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ভাস্কর্য দেখে আবেগ আপ্লুত দর্শনার্থীরা, জাদুঘর সংরক্ষণের তাগিদ। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিরোধী দলের আন্দোলনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করলেও ক্ষমতায় আসার পর বিএনপি সব ক্ষেত্রে দলীয়করণ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় একটি প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএনপিকে, কিন্তু বিরোধী দল কথায় কথায় আন্দোলনের হুমকি দিয়ে সরকারকে জিম্মি করতে চাচ্ছে। এখন বিরোধী দল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি একটু দুর্বল হয়ে যাবে, তারেক জিয়া একটু দুর্বল হয়ে যাবে, মন্ত্রীরা এমপিরা বিএনপি নেতা কর্মীরা দুর্বল হয়ে যাবো, মা বোনরা বাধ্য হয়ে এটা করে যাই, ভোট দিয়ে এটা করে ক্ষমতা আনবো। এই সুযোগ কি দেওয়া যাবে? সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকি, কাজ করবো ইনশাআল্লাহ। এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সংসদকে সরকার দলীয় সংসদ বানানো হয়েছে, যেখানে বিরোধী মতকে তারা সহ্য করতে পারছে না। এছাড়াও জ্বালানি সংকট সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। এদিকে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বলেছিলাম যে আমরা দলীয়করণের বিরুদ্ধে, তো দলীয়করণ তো আপনারাই করছেন, সংসদেও চালাইতেছেন, বৈষম্য উন্নয়নে, বৈষম্য দায়িত্ব প্রদানে। সন্ত্রাস চলতেছে, এই 6 মাসে প্রায় 500-র মতো খুন, 550-600 ধর্ষণের মামলা হচ্ছে, চুরি ডাকাতি চলতেছে। এখানে এসে শুনলাম প্রকাশ্যে মারামারি, ছিনতাই, নৃশংসতা চলছে। পরে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এনটিভি নিউজ ডেস্ক। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে চলতি বছরের নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত 23তম OIC কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সের বৈঠকে সাইডলাইনে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকোলিকায়ের সঙ্গে বৈঠকে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং বাণিজ্য, বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন দুদেশের প্রতিনিধিরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে একই সাথে 5 শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো, মামাতো ও ফুফাতো বোন। আজ দুপুরে জেলা সদর উপজেলার চরচাকলা গ্রামে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল ইসলাম অলোকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরুল কায়েস। পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে পদ্মার শাখা নদী মরাবিলে গোসল করতে নামে প্রবাসী মাসুদ রানার 2 মেয়ে সুমাইয়া ও আবিদা। তাদের সঙ্গে যোগ দেয় একই গ্রামের নেজামুদ্দিনের 2 মেয়ে সুমাইয়া ও সুরাইয়া এবং তাদের চাচাতো বোন শরীফুল ইসলামের মেয়ে শরীফা। এটি শিশুদের জন্য হয়ে রইল শেষ যাওয়া। বিলের পানিতে ডুবে প্রাণ হারায় এই 5 শিশুই, যাদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। স্বজনরা জানায়, কাউকে না জানিয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় শিশুরা।
খবর পেয়ে স্থানীয়রা বিলের বিভিন্ন স্থানে তাদের খোঁজ করে। এক পর্যায়ে 5 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা কিছু মানুষ মসজিদ থেকে বাদ হয়ে গেলে দৌড়ঝাঁপ করে যায়, মোটামুটি মসজিদ থেকে প্রায় 7-8 দূরে মসজিদ থেকে পানি ওখানে ভেঙে দিতে হবে। যাওয়ার পরে আমরা ধরে দিচ্ছি, আমরা উদ্ধার করেছি। মানে একজনকে ধরতে গিয়ে আর একজন মারা গেছে, গেল আর একজনকে ধরতে গিয়ে আর একজন 5 জন একই সাথে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এ সময় তারা নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। তারা সকলেই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা সকলেই শোকাহত। আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তাদের দাফন কাফনের জন্য, পরবর্তীতে হয়তো আরও সহযোগিতা দেওয়া হবে। পানিতে ডুবে যাওয়া শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু কাম্য নয় উল্লেখ করে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আন্দোলনের স্মৃতি ভাস্কর্য কেবল শিল্পের প্রদর্শন নয়, বরং এটি একটি জাতির ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সাহসিকতার এক জীবন্ত দলিল। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে জাদুঘরের নানা নিদর্শন দেখে আবেগ আপ্লুত দর্শনার্থীরা। বিস্তারিত HM মেহেদি হাসানের রিপোর্টে। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংগঠিত ইতিহাসের নির্মমে হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 চৌকুশ সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিক। সেই দুর্বিষহ দুর্দিনের ঘটনা স্মরণ করিয়ে দিতে জুলাই জাদুঘরে নির্মাণ করা হয়েছে সহকর্মীদের কফিন কাঁধে কান্নারত সেনাদের এই ভাস্কর্য। 24-এর 35 জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির 2 বোনের ভাইয়ের কফিন হাতে মিছিল উদ্বেলিত করে পুরো বাংলাদেশ। সেই স্মৃতি যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে এই ভাস্কর্যে। গুলির সামনে টিন ও কাঠের ঢাল, কিংবা নারীদের অনন্য সাধারণ প্রতিরোধ সহ জুলাইয়ের আন্দোলন ও গৌরব গাথা ফুটিয়ে তুলতে চারপাশ জুড়ে রয়েছে এমন নানা ভাস্কর্য। ইতিহাসকে নতুন করে পাওয়া যেন জাদুঘরে ঘুরতে এসে। না, ভাস্কর্যগুলো আসলেই মানে আমাদেরকে জুলাইয়ের ঘটনাগুলোর কথা মনে করা যায়। আরো একটু টেক কেয়ার করা উচিত, যাতে করে এই জিনিসটা আরো মানুষ মানে সুন্দর যাতে দেখায়। জুলাইয়ের যে স্পিরিটটা, এটা মনে হচ্ছে যে আমাদের ভেতরে এই ভাস্কর্য বলেন বা ভেতরে যে সিনারিওগুলো আমরা দেখে আসলাম, এতে করে মনে হচ্ছে যে না, জুলাই এখনো বেঁচে আছে। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিলাম, দেখেছিলাম যে এখানে একটা ফেলানি ভাস্কর্য আছে, কিন্তু এখন এসে দেখলাম যে সেটি নেই। আমরা আসলে এটা খুবই মর্মাহত হয়েছি, কেন ফেলানি ভাস্কর্য থাকবে না। যারা একটু জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করবে, দেখলে বুঝতে পারবে কি বিষয়ের উপর ভাস্কর্যগুলি তৈরি করা হয়েছে, কারণ ভাস্কর্যগুলোর তো প্রতিটারই একটা ব্যাকগ্রাউন্ড আছে। শৈল্পিকে ভাস্কর্য যাতে নষ্ট না হয় সেদিকে আরো নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। উৎসব আর আনন্দের আমেজে ঢাকা দক্ষিণে পালিত হচ্ছে হৃদয়ের ঢাকা 416। মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে নগর জুড়ে আয়োজন করা হয় বর্ণিল ও ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আর এতে পুরনো দিনের স্মৃতি নতুন করে স্মরণের সুযোগ পেলেন নগরবাসী। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ রোড হয়ে নগর ভবন পথ জুড়ে পালকি, ঘোড়া, টমটম, রাজারানী, বর কনের সাজে ফিরেছে পুরনো দিনের ঢাকা। ঘটা করে সামনে এসেছে ডাকবাক্সও। দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানে বলেন, 416 বছর নয়, 1000 বছরের ইতিহাস ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ভালোবাসার এই ঢাকা আরো সুন্দর, প্রাণবন্ত হয়ে উঠুক, এটাই প্রত্যাশা। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হল আলোর স্কুল এর আয়োজন চৈতন্যের আলোকযাত্রা। শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আলোকিত সমাজ গঠনে সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীল চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আব্দুল্লাহ আল মনসুর। মুক্ত আলোচনায় উঠে আসে জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের নানা দিক। ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার তুলনায় ফিফা আসিয়ান কাপের 4টি ম্যাচ খেলা বাংলাদেশের জন্য ভালো বলে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক।
ব্রাজিলের বিপক্ষে খেললে আত্মবিশ্বাস বাড়লেও ফিফা আসিয়ান কাপকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জুলফিকার মাহমুদ মিন্টু। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। আসন্ন ফিফা উইন্ডোতে দুটি বড় সুযোগ বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্ট আসিয়ান কাপে অংশ নেয়া, অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ। কোনটি বেছে নেবে বাফুফে, সেটা যখন প্রশ্ন, তখন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আসিয়ান কাপে খেলার পক্ষে। এখন যদি ব্রাজিল আসে, এটা এক ধরনের ইমপ্যাক্ট। আমাদের খেলার কতটুকু উন্নতি হবে এটা বলা মুশকিল, কিন্তু আমরা যদি আসিয়ান কাপে অংশগ্রহণ করি তাহলে আমাদের ডেভেলপমেন্টটা আমরা বুঝতে পারবো, বিকজ এটাই আমাদের প্রয়োজন। কারণ আমরা সাউথ ইস্ট এশিয়ায় খেলার জন্য খুব সবসময় আশা করছিলাম যে সাফের বাইরে যেয়ে আমরা যাতে একটা টুর্নামেন্ট করি, যেটা স্কোপ চলে আসছে, এই স্কোপটা কোনোভাবেই হাতছাড়া করা উচিত না। ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে একটি মাত্র ট্রফি হিসেবে সাফ জিতেছে বাংলাদেশ। চলতি বছর ঘরের মাঠে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আসিয়ান কাপে হামজা চৌধুরীরা অংশ নিলে তা হবে প্রস্তুতির জন্য সেরা সুযোগ, ভাবনা জুলফিকার মাহমুদ মিন্টুর। এটা একটা ভালো অপরচুনিটি যে আপনি আপনার চেয়ে বেটার দলগুলোর সঙ্গে খেলতে পারবেন এবং আপনার নিজের স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাসটা কি সেটাও আপনি এখানে একটু ইভ্যালুয়েট করার সুযোগ পাবেন। এবং এই ধরনের বড় দলগুলো মানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলা, অফকোর্স আপনি সেই সুযোগটা সবসময় পাবেন না। সো এই টুর্নামেন্টের কারণে সেই সুযোগ পাচ্ছেন। আগামী 24 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আই গেছে ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, পানি সম্পদ মন্ত্রী। উন্নয়নের নামে চলছে দলীয়করণ জামায়াত। চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের 5 শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ভাস্কর্য দেখে আবেগ আপ্লুত দর্শনার্থীরা, জাদুঘর সংরক্ষণের তাগিদ। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।